অবশেষে 11টা ম্যাচে ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব পালন করার পর কার্লো আনচেলত্তি তার ট্যাকটিক্সে পরিবর্তন আনতে চলেছেন। মিশরের বিপক্ষে ব্রাজিল খেলতে চলেছে পাঁচটি পরিবর্তন নিয়ে, আর এই ম্যাচে এই 5টি পরিবর্তনের সাথে সাথে যুক্ত হচ্ছে 3টি মেজর চেঞ্জ। এই 3টি চেঞ্জের মধ্যে প্রথমে যে ব্যাপারে কথা বলতে হয় সেটা হচ্ছে প্লেয়ারদের চেঞ্জ, যেখানে 5 জন প্লেয়ারকে আমরা একাদশে পরিবর্তন হতে দেখতে পাবো। দ্বিতীয় চেঞ্জটা আমরা দেখতে পাচ্ছি ট্যাকটিক্সের ক্ষেত্রে। ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি সর্বপ্রথমবারের মতো 3 জন মিডফিল্ডার খেলাতে চলেছেন। তার উপর তৃতীয় পরিবর্তনটা আমরা দেখতে পাবো ব্রাজিলের খেলার স্টাইলে, যেখানে প্রথমবারের মতো ট্রানজিশনাল এবং ভার্টিক্যাল ফুটবল আমরা দেখতে পাবো ব্রাজিল জাতীয় দলের পক্ষ থেকে। তাহলে চলুন আজকের ভিডিওতে ব্রাজিল এবং মিশর ম্যাচের পূর্ণাঙ্গ প্রিভিউ নিয়ে আলোচনা করা যাক। এই ভিডিওর শেষ দিকে কিন্তু একটা বোনাস প্রেডিকশন রয়েছে। এই বিশ্বকাপে ব্রাজিল কি আসলে চ্যাম্পিয়ন হতে পারবে? এই ব্যাপারে আমি 3টি ক্রাইটেরিয়া দিতে চলেছি। যে 3টি ক্রাইটেরিয়া ব্রাজিল যদি ফিল আপ করতে পারে তাহলে এই বছর তাদের হেক্সার স্বপ্ন পূরণ হতে চলেছে। তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না, ভিডিওটা লম্বা হতে চলেছে। সো শুরু করা যাক। প্রথমত আমাদের বুঝতে হবে কার্লো আনচেলত্তি ব্রাজিলের দায়িত্বে আছেন এই নিয়ে 11টা ম্যাচে। মিশর ম্যাচের মাধ্যমে তিনি 12 নম্বর ম্যাচে ব্রাজিলের দায়িত্ব নিতে চলেছেন। আর এই 11টা ম্যাচের প্রত্যেকটিতে তিনি নতুন জিনিস ট্রাই করেছেন। এমনকি বিশ্বকাপের প্রথম ম্যাচ পর্যন্ত তিনি ভারসাম্য খুঁজবেন, এরকমটাই বলেছেন লাস্ট প্রেস কনফারেন্সে। পানামার বিপক্ষে কার্লো আনচেলত্তি তাই সেখানে নিজের পরীক্ষা নিরীক্ষার চূড়ান্ত নির্যাসটুকু বের করতে চেয়েছেন, যেখানে তিনি দুটি আলাদা একাদশ ইউজ করেছেন, 2টি আলাদা অর্ধে। প্রথম একাদশটা ছিল ব্যালেন্সড একটা একাদশ, যে একাদশটা কার্লো আনচেলত্তি লম্বা সময় ধরে ইউজ করে আসছেন, সেই 4-2-4 ফরমেশন, যেটাকে তিনি বিশ্বকাপে নিয়ে যেতে চেয়েছিলেন, যেখানে 2 জন মিডফিল্ডার থাকবেন এবং 4 জন অ্যাটাকার থাকবেন। যেহেতু মিডফিল্ডে ব্রাজিলের ডেপথ কম আছে এবং আক্রমণ ভাগে ব্রাজিলের ট্যালেন্টের কোনো ঘাটতি নেই, তাই কার্লো আনচেলত্তি এই ফরমেশনটাকে চুজ করেছিলেন। কিন্তু অনেক কিছুতে বুমেরাং হয়ে গিয়েছে। সেকেন্ড হাফে ব্রাজিলের যে ম্যাচটা আমরা দেখতে পেয়েছি, সেখানে ব্রাজিলের টিমের মধ্যে অনেক বেশি কনফিডেন্স আমরা দেখতে পেয়েছি। ব্রাজিলের খেলা অনেক বেশি সুন্দর দেখতে লাগছিল, ব্রাজিলের খেলা অনেক বেশি ফাস্ট পেজ লাগছিল, আর সবচেয়ে বড় কথা ব্রাজিল ম্যাচের পজিশন কন্ট্রোল করছিল। যে সেকেন্ড হাফটা ছিল সেখানে ব্রাজিল নতুন কি ট্রাই করলো? ব্রাজিল ট্রাই করেছে একটা ভিন্ন টাইপের ফুটবল, সেটা হচ্ছে ট্রানজিশনাল ফুটবল, যেটা আমরা অনেক সময় কার্লো আনচেলত্তিকে রিয়াল মাদ্রিদে ইউজ করতে দেখতে পেয়েছি। আমরা ব্রাজিলের লাস্ট ম্যাচটা যদি চিন্তা করি, সেকেন্ড হাফে ব্রাজিল অনেক বেশি ব্যাক পাস খেলেছে। এর মূল কারণটা কি? বিল্ড আপ। ট্রানজিশনাল ফুটবলে বিল্ড আপ অনেক সময় নেয়, কিন্তু তারপরে দেখতে পেয়েছেন 2-1টা টাচ, তারপরে কিন্তু গোল হয়ে গিয়েছে। এত ফাস্ট গোল এই ট্রানজিশনাল ফুটবল থেকে হতে পারে, ভার্টিক্যাল ফুটবল থেকে হতে পারে, মিডফিল্ডের কম্বিনেশন করার উপরে কিন্তু হতে পারে। সেকেন্ড হাফে ব্রাজিল কিন্তু 3 জন মিডফিল্ডার ইউজ করেছে। একজন প্রপার নাম্বার 10 হিসেবে খেলছেন লুকাস পাকেতা, এবং তিনি নিজের যোগ্যতা প্রমাণ করেছেন। সম্ভবত বিশ্বকাপের একাদশেও তিনি ঢুকে যেতে চলেছেন। ফাবিনহো তিনি খেলেছিলেন ক্যাসেমিরো রোলটাতে, আর দানিলো তিনি খেলেছিলেন ব্রুনো রোলটাতে। যদিও দানিলো ওই পজিশনে, ব্রুনো হচ্ছে ব্যাটার খেলেছেন, অনেক ব্যাটার খেলেছেন। সো এখান থেকেই কিন্তু কার্লো আনচেলত্তির মনে প্রশ্নটা জায়গা শুরু হয়, যেটা তিনি প্রেস কনফারেন্সে ক্লিয়ারলি বলেছেন। প্রেস কনফারেন্সে তার কাছে যে সন্দেহগুলো উঠে এসছে সেটা কিন্তু তিনি বিস্তৃত বলেছেন। এই নিয়ে আমরা ফেসবুকে পোস্টও দিয়েছি, বিস্তৃত বাংলার অনুবাদ সহ দেখে নিতে পারেন। কার্লো আনচেলত্তির প্রথম ডাউটটা এসছে মিডফিল্ডে। কার্লো আনচেলত্তিকে যখন জিজ্ঞেস করা হয় তিনি কি 3 জন মিডফিল্ডার ইউজ করবেন, তিনি উত্তরে বলেছেন হ্যাঁ, এবং তিনি বলেছেন যে ডিফেন্সিভ ফরমেশনে এই ফরমেশনটা 4-4-2 ফরমেশনে রূপান্তর হতে চলেছে। সো তিনি কিন্তু অনেকটা ট্যাকটিক্সের ব্যাপারে ধারণা দিয়েছেন, যেটা এই মিশর ম্যাচ থেকে শুরু হতে চলেছে। দ্বিতীয়ত তিনি আরেকটা সমস্যায় পড়েছেন, সেটা হচ্ছে নাম্বার 9। লাস্ট ম্যাচে কিন্তু মেথেস কুনহা ব্রুটালি ফেল করেছে। সো এই ম্যাচে প্রথমবারের মতো তিনি তাই ইগোর থিয়াগোকে সুযোগ দিতে চলেছেন। নেক্সট যে ব্যাপারে কার্লো আনচেলত্তির মনে কোয়েশন ছিল, এবং সেই কোয়েশনটা কিন্তু যথেষ্ট যৌক্তিক, সেটা হচ্ছে আলেক্সান্দ্রো নাকি ডগলাস সান্তোস। সেটার উত্তর কিন্তু তিনি অনেকটাই পেয়ে গিয়েছেন। এই ডাউটসগুলো কিন্তু তাকে এই ম্যাচে প্রচুর পরিবর্তনের ব্যাপারে চিন্তা ভাবনা করতে বাধ্য করেছে। ব্রাজিল এই ম্যাচে 5টা পরিবর্তন নিয়ে মাঠে নামতে চলেছে, যেখানে ব্রাজিলের 11টা অনেকটা এরকম হতে পারে। গোলকিপার এলিসনকে দেখা যাবে, যদিও লাস্ট ম্যাচে আমার কাছে মনে হয় এলিসন থেকে এডারসন ওয়ে বেটার খেলেছে। তার বল সাপ্লাই কিংবা বল ডিস্ট্রিবিউশন ছিল দুর্দান্ত। তবে দিন শেষে একজন গোলকিপারের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে বল সেভ করা, যেখানে 2 জন গোলকিপারে কিন্তু আর্যভট্ট শূন্য ছাড়া কিছু উপহার দিতে পারেননি। এলিসনের সেফটির ক্ষেত্রে রিফ্লেকশন ছিল, তার হয়তো কিছু করার ছিল না। এডারসনের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত একটা গোল ছিল, এখানেও কিছু করার ছিল না। তবে আমরা আগের পারফরমেন্সগুলো যদি চিন্তা করি, এলিসন এডারসন কিন্তু ফর্মিডেবল গোলকিপার হিসেবে নিজেদেরকে প্রমাণ করতে পারেননি। ডিফেন্সের ক্ষেত্রে কার্লো আনচেলত্তির সবচেয়ে বড় যে কোয়েশন ছিল সেটা হচ্ছে আলেক্সান্দ্রো নাকি ডগলাস সান্তোস। তার কিন্তু ফার্স্ট চয়েস আলেক্সান্দ্রোই ছিল, মূলত এক্সপিরিয়েন্সের বিচারে। তবে লাস্ট ম্যাচের পর এটা ক্লিয়ার, ডগলাস সান্তোস ওয়ে বেটার ফুটবল খেলছে। তার যে বল কন্ট্রোল এবিলিটি, আর সবচেয়ে প্রথমবার আমরা তাকে আক্রমণে জয়েন করতে দেখতে পেয়েছি লাস্ট ম্যাচে, আর সেখানে তার স্কিলসগুলো আমরা দেখতে পেয়েছি। সে কিন্তু দুর্দান্ত পাস বের করতে পারে, দুর্দান্ত ক্রস করতে পারে। সো ব্রাজিল কিন্তু একজন অ্যাসেট পেয়েছে লেফট ব্যাক পজিশনে। আলেক্সান্দ্রো তার সেরা ম্যাচটি খেলেছে। দেখুন, আমি কিন্তু আলেক্সান্দ্রো অনেক বড় কোনো ফ্যান নয়, এবং আমাকে সুযোগ দিলে আমি কিন্তু তাকে বিশ্বকাপে নিয়ে যেতাম না, কিন্তু লাস্ট ম্যাচে আলেক্সান্দ্রো যে ম্যাচটা খেলেছে আমার কাছে খুবই ভালো লেগেছে। সো ব্রাজিল কিন্তু একজন দুর্দান্ত ডিফেন্সিভ টাইপের একজন
লেফট ব্যাক পাচ্ছে এবং পরিপূর্ণ একজন লেফট ব্যাক পাচ্ছে ডগলাস সান্তোসের মাধ্যমে। রাইট ব্যাকে খেলতে চলেছেন ওয়েজলি, যদিও আমি চাই ইভান্সকে এই পজিশনে আরও সুযোগ দেওয়া হোক, বিকজ এই পজিশনে কিন্তু ওয়েজলি এখনও যথেষ্ট ফাম্বল করছে, সে কিন্তু অ্যাটাকিংলি ভালো হলো, ডিফেন্সিভলি দুর্বলতা দেখাচ্ছে। সেন্ট্রাল ডিফেন্সে যদি চিন্তা করি সেক্ষেত্রে কিন্তু মার্কিনোসের সাথে গ্যাব্রিয়েল খেলতে চলেছেন। বর্তমান বিশ্বের সেরা ডিফেন্ডার গ্যাব্রিয়েলের কাছে সুযোগ রয়েছে বর্তমান বিশ্বের সবচেয়ে এক্সপিরিয়েন্স ডিফেন্ডারদের একজন মার্কিনোসের সাথে দুর্দান্ত একটা জুটি তৈরি করার। দেখুন চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে কিন্তু দুর্দান্ত ছিল গ্যাব্রিয়েল, শুধুমাত্র ওই পেনাল্টি মিসের কারণে তাকে জাজ করা উচিত নয়। তবে এই পেনাল্টি মিস থেকে একটা জিনিস ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে গ্যাব্রিয়েল কিন্তু প্রেশার সিচুয়েশনে ফাম্বেল করে, তো সেই ক্ষেত্রে তাকে কিন্তু বিশ্বকাপে টাই ব্রেকারের ক্ষেত্রে পেনাল্টি নেওয়া থেকে দূরে রাখাই ভালো হবে। ব্রাজিলের মিডফিল্ড যেখানে সবচেয়ে বেশি চমক দেখা যাবে, এটা নিয়ে কিন্তু আমরা একাধিক ভিডিও বানিয়েছি। একটা নির্দিষ্ট ভিডিও ডেডিকেটে আমরা বানিয়েছিলাম 4-3-3 ফরমেশন, যেখানে রাফিনাকে নাম্বার 10 হিসেবে ইউজ করার প্রপোজিশন আমরা দিয়েছিলাম। লাস্ট ম্যাচে কিন্তু সেটা সুযোগ ছিল, কার্লো আনচেলত্তি করেননি। এই ম্যাচে কিন্তু পাকেতাকে সেই সুযোগটা দেওয়া হচ্ছে। ব্রাজিল এখানে ক্যাসিমেরোকে সিঙ্গেল পিভট হিসেবে ইউজ করবে এবং দুজন আলাদা আলাদা নাম্বার 8 ইউজ করতে চলেছে কার্লো আনচেলত্তি। সেক্ষেত্রে লুকাস পাকেতা এবং ব্রুনো গুইমারেস এই দুজন কিন্তু নাম্বার 8 এর রোলটা প্লে করবেন, তারা কিন্তু হাফ স্পেসটা ইউজ করবেন এবং হাফ স্পেসের উপরে কিন্তু তাদেরকে জোর দিতে হবে। সেক্ষেত্রে সিঙ্গেল পিভট এবং দুটি নাম্বার 8 একটা দুর্দান্ত একটা ট্রায়াঙ্গুলার শেপ কিন্তু আমরা মিডফিল্ডে দেখতে পাবো। এই যে বেসিক জিনিসগুলো নিয়ে কথা বললাম, হাফ স্পেস, পিভট, নাম্বার 8, এগুলো নিয়ে বিস্তারিত জানতে হলে ফুটবলের বেসির ফার্স্ট এপিসোডটা দেখতে ভুলবেন না। এবার আসা যাক অ্যাটাকে, সেখানে প্রথমবারের মতো স্টার্ট করতে চলেছেন ইগোর থিয়াগো। তাকে সুযোগ দেওয়া হচ্ছে বিশ্বকাপের নাম্বার 9 হওয়ার জন্য, যদিও তার সাথে কিন্তু এনরিক কম্পিটিশনে আছেন এবং এনরিক কিন্তু এই পজিশনের জন্য যথেষ্ট বড় দাবিদার। তবে থিয়াগোর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে সে ফিজিক্যালি অত্যন্ত স্ট্রং, তার পজিশনিং সেন্স খুবই ভালো এবং ওয়ার্ক রেট প্রবাবলি তার যে ওয়েট সেই হিসাবে কিন্তু দুর্দান্ত। তাছাড়া সে কিন্তু নিচে নেমে এসে বিল্ড আপ প্লে করতে পারে একজন প্রপার 9-এর কাছ থেকে, যা যা কিছু আমরা চাই সব কিছু। কারণ আনচেলত্তিও কিন্তু তার প্রশংসা করেছিলেন এবং তাকে হয়তো বিশ্বকাপের নাম্বার 9 হিসেবে আমরা দেখতে পাবো যদি তিনি এই ম্যাচে ভালো পারফর্ম করেন। এবং আমার বিশ্বাস লাস্ট যে 2টি ম্যাচ আমরা দেখেছি সেখান থেকে ইগোর থিয়াগো ভালো পারফর্ম করবেন। সেক্ষেত্রে কিন্তু এনরিককে অনেকটা উইঙ্গার টাইপ অফ রোলে কিন্তু আমরা বিশ্বকাপে দেখতে পাবো। দুজন উইঙ্গার হিসেবে লেফট উইংয়ে খেলানো হবে ভিনিসিয়াসকে, রাইট উইংয়ে খেলানো হবে রাফিনহাকে। সেক্ষেত্রে রাফিনহার ক্ষেত্রে একটা টেকটিক্স হয়তো আমরা দেখতে পেতে পারি, আমরা এখানে ওয়েজলিকে অনেকটা রাইট উইঙ্গার হিসেবে ইউজ করতে দেখতে পেতে পারি এবং রাফিনাকে ভিতরে ইনওয়ার্ড আসতে দেখতে পেতে পারি। সেক্ষেত্রে কিন্তু ব্রুনো গুইমারেস অনেকটা ডিফেন্সকে শিল্ড করার চেষ্টা করবে। লাস্ট ম্যাচে কিন্তু রাফিনার ব্যাপারে কিন্তু কার্লো আনচেলত্তি কথা বলেছেন, তিনি ক্লিয়ারলি বলেছেন যে রাফিনার পারফেক্ট পজিশন কোনটা সেটা কিন্তু এখনও তিনি বের করতে পারেননি। সো বিশ্বকাপের আগে ব্রাজিলের কাছে অনেকগুলো প্রশ্নচিহ্ন রয়ে গিয়েছে যেটা কিন্তু এই মিশর ম্যাচের মাধ্যমে সলভ হতে চলেছে। প্রথমত ব্রাজিলের লেফট ব্যাকে হবেন, অবশ্যই এর উত্তর আমরা নেক্সট ম্যাচে পেয়ে যাব। এই 3 জনের মিডফিল্ড যদি কাজ করে তাহলে কিন্তু আমরা মিডফিল্ডের ক্ষেত্রে কিন্তু একটা পারফেক্ট কম্বিনেশন পেয়ে যাব। এবার চলুন দেখে আসা যাক প্রতিপক্ষের ব্যাপারে। প্রথমে চলুন হেড টু হেডটা দেখে আসা যাক মিশর এবং ব্রাজিলের মধ্যে। ব্রাজিল এবং মিশরের মধ্যে 6টি ম্যাচ হয়েছে মূলত। এই 6টি ম্যাচের মধ্যে প্রত্যেকটি ব্রাজিল জিতেছে এবং বড় বড় ব্যবধানে জিতেছে। সর্বশেষ ম্যাচটা হয়েছিল 2011 সালে, একটা ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচ এবং এই ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচে ব্রাজিল কিন্তু জিতেছিল 2-0 গোলে। সো মিশরের বিপক্ষে কিন্তু এই ম্যাচটা হাই স্কোরিং হওয়ার পসিবিলিটি রয়েছে। মিশরের মধ্যে 7 তারকাদের মধ্যে অবশ্যই মোহাম্মদ সালাহ নাম আসবে। লিভারপুলের রাইট উইঙ্গার থেকে কিন্তু ইনওয়ার্ড রান করে ভিতরে এসে শট করার একটা অ্যাবিলিটি আমরা দেখতে পাবো, যেটা কিন্তু ব্রাজিলের টেস্টিংয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন লাস্ট 2টি বিশ্বকাপে কিন্তু ব্রাজিল যে 2টি গোল হজম করেছে, যা তাদের বিশ্বকাপ থেকে বাদ দিয়ে দিয়েছিল, সেই 2টি গোলে ছিল কিন্তু লং রেঞ্জার টাইপের গোল। এই 2টি গোলে কিন্তু ডিফেন্ডারদের চেয়ে মিডফিল্ডারদের কিন্তু ব্লক করার অ্যাবিলিটি ভালো ছিল। সো এখানে কিন্তু ব্রুনো এবং পাকেতা দুজনের উপর কিন্তু অনেক বড় একটা প্রেশার থাকবে। ব্রুনোকে প্রবাবলি রাইট ইন্টেরিয়র হিসেবে এবং পাকেতাকে লেফট ইন্টেরিয়র হিসেবে খেলানো হবে। সেক্ষেত্রে পাকেতার কিন্তু সালার সাথে একটা ভালো ডুয়েল আমরা দেখতে পেতে পারি। তাছাড়া ম্যানচেস্টার সিটির ওমর মারমুশও কিন্তু একটা ভালো ব্রাজিলকে ব্যাটেল দিতে পারে। এই ক্ষেত্রে কিন্তু মারমুশের বিপক্ষে ওয়েজলির ব্যাটেলটা কেমন হয় সেটা কিন্তু দেখার বিষয়। বর্তমানে ইজিপ্ট দলটার কোচের দায়িত্বে আছেন হোসাম হাসান, যিনি বর্তমানে তাদের অল টাইম টপ স্কোরার এবং তিনি সাধারণত 4-3-3 ফরমেশনটা ইউজ করার চেষ্টা করেন। ব্রাজিলের মতো দলের বিপক্ষে তারা অনেকটা মিড ব্লক টাইপ অফ একটা ফরমেশন ইউজ করার চেষ্টা করে, যেখানে তারা মিডফিল্ডটাকে বেশি ডমিনেট করার চেষ্টা করে। সেক্ষেত্রে তারা 4-5-1 ফরমেশনটা ইউজ করার চেষ্টা করে। সো ব্রাজিলকে কিন্তু মরক্কোর মতো একটা দলের বিপক্ষে খেলতে হতে পারে, অর্থাৎ মিশর এবং মরক্কো খেলার মধ্যে কিন্তু যথেষ্ট সিমিলারিটি রয়েছে। সো ব্রাজিলের জন্য খুব ভালো একটা প্রস্তুতি হতে চলেছে এই ম্যাচটা। এই ম্যাচে কিন্তু ব্রাজিলের অনেক বড় চ্যালেঞ্জ হবে এই ল ব্লকটাকে ভাঙা। ল ব্লকটাকে ভাঙার কী কী কৌশল ফুটবলে অবলম্বন করা হয়? দেখুন ল ব্লককে ভাঙার সবচেয়ে কমন কৌশলগুলোর মধ্যে অবশ্যই লং বল আছে, তারপর হচ্ছে ফাস্ট ট্রানজিশন ফুটবল, যেটা কিন্তু এই ম্যাচে ব্রাজিল খেলতে চলেছে। তাছাড়াও মিডফিল্ডে 2-1টা টাচের মধ্যে বলকে খুব তাড়াতাড়ি মুভ করানোর অ্যাবিলিটি আমরা দেখতে পাই, ভার্টিক্যাল বল খেলার চেষ্টা, তাছাড়াও ফলস 9 প্লেয়ারদের মধ্যে নিচে নেমে আসা, উইঙ্গারদের ফলস রান করা, যেগুলো কিন্তু ডিফেন্সকে অনেকটা ডিস্টার্ব করে, এবং ওয়াইড উইঙ্গারদের ক্ষেত্রে ম্যাচের স্পেসকে বড় করা এবং ওয়াইড স্পেসে চলে যাওয়ার কারণে ডিফেন্সের মধ্যে কিন্তু অনেক ফাঁকফোকর তৈরি হয়। সো এই হচ্ছে ট্যাকটিক্স যেগুলো কিন্তু ব্রাজিল এই ম্যাচে অবলম্বন করবে। সো আগামী 17 তারিখ রাত 4টার ব্রাজিলের এই ম্যাচে ব্রাজিল কয় গোলে জিততে পারে? দেখুন আমি ব্যক্তিগতভাবে মনে করি ব্রাজিল অ্যাটলিস্ট 3 গোলের ব্যবধানে জিততে চলেছে। ব্রাজিল যদি 4 গোলের বেশি ব্যবধানে জিতে তাহলে বুঝতে হবে ব্রাজিলের এই দলটা কিন্তু বাঘের মতো ক্ষুধা নিয়ে এগোচ্ছে।
এই দলটার বিপক্ষে যেই দাঁড়াবে তাকে কিন্তু তারা একবার দুর্ধর্ষভাবে হারিয়ে নিজেদেরকে প্রমাণ করতে চলেছে। সো ব্রাজিলের এই ম্যাচগুলো কিন্তু ব্রাজিলকে কনফিডেন্স দিবে এবং আপ টু মরক্কো ম্যাচ ব্রাজিলকে কিন্তু এই কনফিডেন্সকে ধরে রাখতে হবে। আমার কাছে মনে হয় ফাইনালি ব্রাজিল 4-1 গোলে এই ম্যাচটা জিততে চলেছে। এবার ভিডিও শেষ দিকে যে কথা বলছিলাম, একটা বোনাস টিপস রয়েছে ব্রাজিল এই বিশ্বকাপ জিতবে কিনা তার জন্য আমি 3টা ক্রাইটেরিয়া সিলেক্ট করেছি। নাম্বার 1 ক্রাইটেরিয়া, ব্রাজিলকে টানা নেক্সট 2টি ম্যাচে 4 গোলের বেশি ব্যবধানে জিততে হবে। এটা অনেকটা আনরিয়ালিস্টিক লাগলেও আমার কাছে মনে হয় ব্রাজিলের এই মুহূর্তে যেই পরিমাণ অ্যাটাকিং ডেপথ রয়েছে তাদের বিশ্বকাপ এই অ্যাটাকে জেতাবে। তাদের ডিফেন্স তাদের বিশ্বকাপ জেতাবে না, এই ডিফেন্সে যথেষ্ট ফ্ল রয়েছে, এই মিডফিল্ডও তাদের বিশ্বকাপ জেতাবে না। এই অ্যাটাক থেকে ব্রাজিলকে বিশ্বকাপ জিততে হবে। এই অ্যাটাক যদি নিজেদের ক্ষুদাকে সামলিয়ে নেয় তাহলে কিন্তু ব্রাজিল এগোতে পারবে না। আর এই অ্যাটাক যদি নিজেদের ক্ষুদা বাড়াতে থাকে, নিজেদের ক্ষুদা আস্তে আস্তে বাড়াতে গোল সংখ্যা সবসময় হাই রাখার চেষ্টা করে, তাহলে বড় দলগুলোর বিপক্ষেও যখন ব্রাজিল অনেকটা ডিফেন্সিভ টাইপে খেলবে সেখানেও কিন্তু 2-1টা গোল অর্জন করে না সহজ হয়ে যাবে। সেক্ষেত্রে আমার সেট করা প্রথম ক্রাইটেরিয়া, সো মরক্কো এবং মিশর এই দুইটি দলের বিপক্ষে ব্রাজিলকে অ্যাটলিস্ট 4 গোলের ব্যবধানে জিততে হবে। আমি জানি অনেক হার্ড ক্রাইটেরিয়া সিলেক্ট করেছি, তবে আমার কাছে মনে হয় ব্রাজিলের এই অ্যাটাকিংকে ফেলায় নেওয়ার কিন্তু তেমন কোনো সুযোগ নেই। ব্রাজিলের বিশ্বকাপ জয়ের জন্য দ্বিতীয় ক্রাইটেরিয়া, কোয়ার্টার ফাইনাল পার হতে হবে। ব্রাজিলের এই যে অভিশাপটা লেগে আসে কোয়ার্টার ফাইনালে, যেখানে ছোটো ছোটো দলের বিপক্ষে এখন ব্রাজিল হারছে, ক্রোয়েশিয়ার সাথে যদি ব্রাজিলের লেগাসি তুলনা করে সেটা কিন্তু অনেক পিছিয়ে। দিন শেষে ব্রাজিল কিন্তু ম্যাচটা হারেনি, ব্রাজিল হেরেছে পেনাল্টিতে। সো এখানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এই বিশ্বকাপেও কিন্তু ব্রাজিল একটা ইউরোপিয়ান দলের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে খেলতে পারে, সেক্ষেত্রে সেটা কিন্তু ইংল্যান্ড হওয়ার সম্ভাবনা বেশি। দেখুন ইংল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের রেকর্ড কিন্তু সবসময় ভালো, তবে এই বছরও যদি সেই কোয়ার্টার ফাইনাল অভিশাপটা ব্রাজিলের পিছন না ছাড়ে তাহলে কিন্তু সমস্যা হবে। ব্রাজিল যদি কোয়ার্টার ফাইনাল পার করে তাহলে চিন্তা করে রাখতে পারেন আপনি, ব্রাজিল তার 6ষ্ঠ শিরোপা নিজের করে নিতে চলেছে। বিকজ ওইটাই সবচেয়ে বড় সাইকোলজিক্যাল ব্যাটেল হতে চলেছে ব্রাজিলিয়ান প্লেয়ারদের জন্য, বিশেষ করে যে প্লেয়াররা 22 বিশ্বকাপ খেলেছেন এবং যে প্লেয়াররা 18 বিশ্বকাপ থেকে দলের সাথে আছেন, তাদের জন্য এই কোয়ার্টার ফাইনাল অনেক বড় একটা সাইকোলজিক্যাল ব্যারিয়ার। ক্রাইটেরিয়া নাম্বার 3, অ্যাটলিস্ট নেইমারকে এই বিশ্বকাপ 4টা গোল করতে হবে। যদি নেইমার অ্যাটলিস্ট 4টা গোল করতে পারেন তাহলে ব্রাজিল কিন্তু অনেকগুলো ম্যাচের রেজাল্ট নিজের করে নেবে। সো এই 3টা ক্রাইটেরিয়া যদি ব্রাজিল ফুলফিল করতে পারে ব্রাজিল এই বিশ্বকাপ জিততে চলেছে। আর নেক্সট যে ম্যাচটা আছে মিশর ম্যাচ, এই ম্যাচে যদি ব্রাজিল আবারও একটা ব্লিস্টারিং উইন পায় তাহলে আপনি ক্লিয়ারলি বলে রাখতে পারেন ব্রাজিল এই বিশ্বকাপের ফেভারিট নয়, কিন্তু ব্রাজিল এই বিশ্বকাপ জেতার জন্য সবচেয়ে বড় দাবিদারদের মধ্যে নিজের নাম করে নেবে। দেখুন এই বিশ্বকাপে ব্রাজিলের সবচেয়ে বড় সুবিধা, আমাকে যদি কেউ জিজ্ঞেস করতে বলেন আমি বলবো যে ব্রাজিল এই বিশ্বকাপের ফেভারিট নয়, এটাই ব্রাজিলের সবচেয়ে বড় সুবিধা। ক্যাসেমিরো কিন্তু এই ব্যাপারে কথা বলেছেন, প্রত্যেকবার এই ফেভারিট হয়ে এসে শেষ পর্যন্ত কোয়ার্টার ফাইনালে বাদ পড়ার তো কোনো মানে নেই। এটা কিন্তু একটা বড় সুযোগ ব্রাজিলের কাছে, তাদের উপর মিডিয়া প্রেশার কম থাকবে, তাদের উপর মানুষের এক্সপেকটেশন কম থাকবে, আর এখান থেকেই কিন্তু কার্লো আনচেলত্তির মতো একজন কোচ পাওয়ার সুবিধাটা তাদেরকে নিতে হবে। সো এই ছিল ব্রাজিল এবং মিশর ম্যাচের সম্পূর্ণ প্রিভিউ, যেখানে আমরা সব কিছু একসাথে কভার করার চেষ্টা করেছি। আপনার প্রেডিকশন কমেন্টে জানাতে ভুলবেন না যে মিশরের বিপক্ষে ব্রাজিল কতগুলো জিতবে। আপনার কি মনে হয় কে গোল করবেন কমেন্টে জানিয়ে দিন। এর পরবর্তীতে কোন টপিকে ভিডিও দেখতে চান কমেন্টে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।